আসন্ন বিপর্যয় মোকাবেলার রাজনৈতিক প্রচেষ্টায় সেনা পরিষদ। বিপর্যয় ঠেকাবার জন্য সব মহলের কাছ থেকেই রাজনৈতিক সহযোগিতা ও সমর্থন আদায় করার আপ্রাণ চেষ্টা করা হয়। আসন্ন বিপর্যয়ের মোকাবেলা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছিল সেনা পরিষদ। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম যে কোনো প্রতিবিপ্লবের মোকাবেলা করার জন্য বর্তমান অবস্থা সম্পর্কে জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক সব রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করা উচিত। আলোচনা হলো সাম্যবাদী দলের নেতা তোহা ভাই, সর্বহারা পার্টির মাহবুব জাসদের মেজর জিয়াউল এবং গণবাহিনীর নেতা কর্নেল তাহিরের সাথে। সোভিয়েত ভারত মদতপুষ্ট যে কোনো প্রতিবিপ্লবী চক্রান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছিলেন সবাই। সবকিছু জানার পর কর্নেল তাহির বলেছিলেন, এই মুহূর্তে জেনারেল জিয়ার বিরোধিতা করা দেশদ্রোহিতারই সমান, কারণ বর্তমান অবস্থায় সেনাবাহিনীর পুনর্গঠন এবং ঐক্যের প্রয়োজনে জেনারেল জিয়ার কোনো বিকল্প নাই। তাছাড়া যে কোনো বৈদেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে তোলার জন্য জিয়ার ভাবমূর্তি, ব্যক্তিত্ব এবং ভাবমূর্তিও বিশেষভাবে প্রয়োজনীয় হয়ে পড়বে। তাই জিয়াকে আমাদের যে করেই হোক না কেন বাঁচিয়ে রাখতে হবে বিপ্লবের স্বার্থে, জাতীয় স্বার্থে। তিনি দ্ব্যর্থহীনভাবে আরও বলেছিলেন, অবশেষে খালেদ যদি সত্যিই জেনারেল জিয়ার বিরুদ্ধে কোনো বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে, তবে তার নেতৃত্বাধীন গণবাহিনী সেনা পরিষদের সাথে ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তের বিরোধিতা করবে। আবার আমরা শুরু করব সমাজ পরিবর্তনের অসমাপ্ত বিপ্লব। বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার স্বার্থে ঐক্যফ্রন্ট গঠন করতে হবে অন্যান্য সব জাতীয়তাবাদী এবং প্রগতিশীল দলগুলোর সাথে। এ ব্যাপারে আমাদের বিভিন্ন মহলের সাথে আলোচনার কথা শুনে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। সেদিন আমাদের আলাপ হচ্ছিল পুরনো বন্ধুত্বের পরিপ্রেক্ষিতে। একান্ত বিশ্বাস এবং নির্ভরশীলতার সাথে আলোচনা করেছিলাম আমরা। সেদিন কোনো বিশেষ দলের নেতা হিসেবে কথা বলছিলেন না কর্নেল তাহের। তার অঙ্গীকারে খুঁজে পেয়েছিলাম নিষ্কলুষ নিবেদিত প্রাণ দেশপ্রেমিক একজন সাচ্চা মুক্তিযোদ্ধার আন্তরিক উৎকণ্ঠা। মুক্তিযুদ্ধের শুরুতে একদিন কোয়েটা থেকে একত্রে পালিয়ে আসার পরিকল্পনা প্রণয়নে নিঃস্বার্থ দেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করেছিল। সেই একই অনুপ্রেরণায় আজ আবার জাতির এক মহাক্রান্তি লগ্নে আমরা অঙ্গীকারাবদ্ধ হলাম জাতীয় স্বার্থবিরোধী যে কোনো চক্রান্তের মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে। রাজনৈতিক দর্শন এবং লক্ষ্য হাসিলের পদ্ধতিতে আমাদের মাঝে কোনো কোনো ক্ষেত্রে মতবিরোধ থাকলেও সেটা দেশ ও জাতীয় স্বার্থের ঊর্ধ্বে নয়। সে প্রশ্নে আমরা এক ও অভিন্ন। সিদ্ধান্ত নেওয়া হলো যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য সেনা পরিষদ এবং গণবাহিনীকে যৌথভাবে প্রস্তুত করে তুলতে হবে অতি সতর্কতার সাথে। কর্নেল তাহের এবং আমাদের মাঝে সার্বক্ষণিক যোগাযোগের বন্দোবস্ত করা হলো। ৩রা নভেম্বরের ব্যর্থ কুদাতা এবং ৭ই নভেম্বরের সিপাহী জনতার সফল বিপ্লব। ২রা নভেম্বর ১৯৭৫ সাল ব্রিগেডিয়ার খালেদ ও তার সঙ্গীরা প্রতিবিপ্লবী কুদাতা ঘটাবার চেষ্টা করে। সেই ক্রান্তি লগ্নে নিম্মি ছিল আমার পাশেই, সর্বদাই ও আমার সব দুঃখ কষ্টের সমান ভাগিদার হয়ে থেকেছে। সব বিপদে আপদে মোকাবেলা করতেও কুণ্ঠিত হয়নি কখনো। ২রা নভেম্বর ১৯৭৫ সাল। গত বেশ কয়েকদিন কাজের চাপে বাসায় যাওয়া হয়নি। ঠিক করলাম দুপুরের পর কিছু সময়ের জন্য বাসায় যাব। প্ল্যান মাফিক লাঞ্চের পর এক ফাঁকে চলে এলাম মালিবাগে। বেশ কয়েকদিন বিরতির পর হঠাৎ আমার আগমনে বাসার সবাই খুব খুশি হলো। সবাই মিলে খাওয়া দাওয়া হই হুল্লোড় করা হলো আনন্দ ঘন পরিবেশে। সন্ধ্যায় নিম্মিকে নিয়ে গেলাম মিনু ফুপুর বাসায়। রাতের খাওয়া ওখানেই খেতে হলো। বেশ রাত অবধি গল্পগুজব করে আমি আর নিম্মি ফিরছিলাম মালিবাগে। হঠাৎ নিম্মি বলল, আজ আমি তোমার সাথে বঙ্গভবনে থাকব। 15ই আগস্টের পর থেকেই বেচারি ভীষণভাবে অবহেলিত। একদম সময় দিতে পারছিলাম না ওকে। বললাম, ঠিক আছে, তাই হবে। দুজনে ফিরলাম বঙ্গভবনে। সময় তখন
মধ্যরাত পেরিয়ে গেছে। তেমন কোনো ব্যতিক্রম চোখে পড়ল না। সিঁড়ি বেয়ে দোতলায় আমার কামরার দিকে এগুচ্ছি। ডিউটিরত হাবিলদার এগিয়ে এসে বলল, স্যার, মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবাল সাহেব বঙ্গভবন ছেড়ে চলে গেছেন। প্রথম ইস্ট বেঙ্গলের গার্ড রিপ্লেসমেন্ট ও এখন পর্যন্ত এসে পৌঁছায়নি ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার্স থেকে। সবাই আপনাকে খুঁজছেন। কর্নেল রশিদ, কর্নেল ফারুক এবং অন্যান্য সব অফিসাররাই প্রেসিডেন্ট সাহেবের সাথে বৈঠক করছেন। আচমকা খবরটা পেয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, কিন্তু যেভাবে অবস্থা গড়াচ্ছিল তাতে এমন কিছু একটা ঘটতে পারে সেটা অপ্রত্যাশিত ছিল না। বিগত দিনগুলোর ঘটনা প্রবাহের স্বাভাবিক পরিণতি হিসেবেই ধরে নিয়েছিলাম সমস্ত ব্যাপারটাকে। নিম্মিকে কামরায় যেতে বলে দ্রুত গিয়ে হাজির হলাম প্রেসিডেন্টের সুইটে। প্রেসিডেন্ট সাহেব বেশ কিছুটা বিরক্ত এবং উত্তেজিতভাবে একটা সোফায় পা গুটিয়ে তার নিজস্ব স্টাইলে বসে তার পাইপে তামাক ভরছিলেন। কর্নেল রশিদ রেড টেলিফোনে কার সাথে যেন যোগাযোগের চেষ্টা করছিল। কর্নেল ফারুক আরেকটি সোফায় নিশ্চুপ বসেছিল। ঘরে ঢুকে প্রেসিডেন্টকে সালাম জানিয়ে কর্নেল রশিদের কাছে জানতে চাইলাম, ব্যাপার কি রশিদ, কি হয়েছে? যা এতদিন সন্দেহের পর্যায়ে ছিল তাই হয়েছে। তোর দুই বন্ধু হাফিজ এবং ইকবাল প্রথম ইস্ট বেঙ্গলের সব ট্রুপস উইথড্র করে নিয়ে গেছে বঙ্গভবন থেকে। প্রথমে সবাই মনে করেছিলাম এটা রুটিন রিপ্লেসমেন্ট এর ব্যাপার, কিন্তু সন্ধ্যার পরও যখন রিপ্লেসমেন্ট এসে পৌঁছালো না তখন থেকে ক্যান্টনমেন্টে ফোন করে চিফ জেনারেল জিয়া, সিজিএস ব্রিগেডিয়ার খালেদ, ব্রিগেড কমান্ডার সাফায়েত কাউকে কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে না। এদিকে খবর পাওয়া যাচ্ছে ক্যান্টনমেন্টে অস্বাভাবিক ট্রুপস মুভমেন্টস ঘটছে, কিন্তু এখন পর্যন্ত কেউই কিছু পরিষ্কার করে বলতে পারছে না ক্যান্টনমেন্টে কি ঘটছে। জেনারেল ওসমানীর সাথে যোগাযোগ করতে পেরেছি, কিন্তু তিনিও সঠিক কিছু বলতে পারলেন না। তিনি বঙ্গভবনে আসছেন। জেনারেল ওসমানী ব্রিগেডিয়ার খলিলকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন বিডিআর এর 2টো রেজিমেন্ট বঙ্গভবনে পাঠিয়ে দিতে। হাফিজ এবং ইকবালকেও পাওয়া যাচ্ছে না টেলিফোনে। আমার সাথে কথা শেষ করে কর্নেল ফারুককে বলা হলো রেসকোর্সে তার ট্যাঙ্ক রেজিমেন্টের কাছে চলে যেতে। কর্নেল ফারুক রেসকোর্সে যাবার জন্য উঠে দাঁড়াতেই আমি বললাম, ফারুক, তুই অবশ্যই রেসকোর্সে যাবি, তবে ইউ উড নট মুভ আন্ডার এনি প্রভোকেশন অর সার্কামস্টেন্সেস হোয়াটসএভার। সব বিষয়ে পরিষ্কার হবার পরই আমাদের করণীয় কি হবে সেটা বিবেচনা করা হবে। এর আগে আমাদের তরফ থেকে কোনো মুভ নেওয়াটা যুক্তিসঙ্গত হবে না। প্রথমত চেষ্টা করতে হবে এই সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করা যায় কি না। এর জন্য আমি নিজেই যাব ক্যান্টনমেন্টে। আমি ফিরে না আসা পর্যন্ত অথবা আমার কোনো কিছু না হওয়া পর্যন্ত নো অ্যাকশন অ্যাট অল। ইজ দ্যাট ক্লিয়ার? ইতিমধ্যে জেনারেল ওসমানীও এসে পৌঁছেছেন। তিনিও আমার অভিমতকে সমর্থন জানালেন। আমরা যখন আলোচনায় ব্যস্ত তখন বিডিআর এর 2টো রেজিমেন্ট এসে পৌঁছে গেছে সে খবর নিয়ে এলো মেজর পাশা, মেজর শাহরিয়ার এবং ক্যাপ্টেন বজলুল হুদা। নিম্নে গিয়ে তাদের ঘুম থেকে ডেকে তুলেছিল। সিদ্ধান্ত অনুযায়ী মেজর শাহরিয়ার চলে গেল তার রেডিও বাংলাদেশের কন্ট্রোল সেন্টারে। ক্যাপ্টেন হুদা প্রেসিডেন্ট, জেনারেল ওসমানী এবং কর্নেল রশিদকে সাহায্য করার জন্য বঙ্গভবনেই থাকবে, সেটাই সিদ্ধান্ত হলো। বাকিরা সবাই প্রত্যেকের জন্য নির্দিষ্ট এবং ডেপ্লয়েড ইউনিটগুলোর কমান্ড নেবার জন্য যার যার পজিশনে চলে গেল। আমি বেরিয়ে আসছিলাম, ঠিক সেই সময় কর্নেল রশিদ আন্তরিকভাবেই বলেছিল, ডালিম, ভেবে দেখো এই অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়া ঠিক হবে কিনা। সেই তরল অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও তাৎক্ষণিক জবাব দিয়েছিলাম, এই ক্রান্তি লগ্নে দেশ ও জাতিকে বাঁচাতে someone has to clean the dirty linen, then why not me? প্রেসিডেন্টের সুইট থেকে বেরিয়ে চলে গেলাম আমার কামরায়। বেচারি নিম্মি অবস্থার গুরুত্ব উপলব্ধি করে বেশ কিছুটা ঘাবড়ে গেছে। জিজ্ঞেস করলো, এখন কি হবে? আমি বললাম, তুমি বঙ্গভবন ছেড়ে ড্রাইভারকে সঙ্গে নিয়ে কোনো নিরাপদ জায়গায় চলে যাও। ঠিক বুঝতে পারছি না ঘটনা কোন দিকে মোড় নেয়। যাই হোক না কেন, বেঁচে থাকলে আবার দেখা হবে।
ড্রাইভারকে ডাকিয়ে এনে নির্দেশ দিলাম, বেগম সাহেবের হুকুম মতো তার সাথেই থাকবে তুমি, যতক্ষণ তিনি চান। নিম্নি কিছুক্ষণ ইতস্তত করে নিশি রাতে একা একা বেরিয়ে গেল একরাশ আশঙ্কা মনে নিয়ে অজানা ঠিকানার উদ্দেশ্যে। যাবার সময় অশ্রুসিক্ত চোখে ধরা গলায় শুধু বলে গেল, আল্লাহর হাতেই তোমাকে সোপর্দ করে দিয়ে গেলাম, সাবধানে থেকো। শান্তির সন্ধানে। অগ্রাধিকারের ভিত্তিতে সংঘাত এবং রক্তক্ষয় এড়ানোটাই ছিল প্রথম কাজ। সৈনিকদের সাথে কথা বলার পর আমরা আত্মপ্রত্যয় বেড়ে গিয়েছিল। আমি নিশ্চিত হয়েছিলাম রক্তক্ষয় এবং সংঘাত দুটোই এড়ানো সম্ভব হবে। আমিও ইউনিফর্ম পরে নিয়ে আমার বিশ্বস্ত গার্ড, এসকর্ট, এয়ারলেস অপারেটর এবং ড্রাইভারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম আজিমপুরে মিসেস মোয়াজ্জেম কোহিনূর ভাবির বাসায়। মেজর নূর রয়েছে সেখানে। সব শুনে নূর বলল, রক্তপাত বন্ধ করার একমাত্র উপায় মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালের সাথে সরাসরি দেখা করা। এছাড়া রক্তপাত কিছুতেই এড়ানো সম্ভব হবে না। আমিও নূরের সাথে একমত হয়ে বললাম, সেই উদ্দেশ্যেই এসেছি তোমাকে নিয়ে ক্যান্টনমেন্টে যাবার জন্য। ঠিক করলাম, ক্যান্টনমেন্টে যাবার আগে সার্বিক অবস্থাটা সরেজমিনে আরও একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। আমরা জিপে করে গিয়ে উপস্থিত হলাম ফুলার রোডে প্রফেসর আব্দুর রাজ্জাকের বাসায়। ওখানে তখন মহুয়া এবং লিটু থাকতো। উদ্দেশ্য, খাকি পোশাক বদলে সাধারণ কাপড় পরে নেব। ঘুম থেকে মহুয়াদের ডেকে তুললাম। সংক্ষেপে মহুয়া এবং লিটুকে অবস্থা বুঝিয়ে লিটুর কয়েক প্রস্ত কাপড় চেয়ে নিয়ে আমরা সবাই ড্রেস পরিবর্তন করে নিলাম। মহুয়া জিজ্ঞেস করলো, নিম্মি কোথায়? বললাম, বঙ্গভবনে ওকে বিদায় জানিয়ে এসেছি। বলে এসেছি ও যেন কোনো নিরাপদ আশ্রয়ে চলে যায়। তুই আত্মীয় স্বজনদের ফোন করে সতর্ক করে দিস। এরপর আমরা বেরোলাম শহর প্রদক্ষিণ করতে। পুরো ভার্সিটি এলাকা, পিলখানা, নিউ মার্কেট, সেকেন্ড ক্যাপিটাল, রামপুরা টিভি স্টেশন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রাজারবাগ পুলিশ লাইন, কোথাও কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। শহরের বিভিন্ন জায়গায় আমাদের সৈনিকদের সুরক্ষিত চেকপোস্টগুলোই নজরে পড়ল। স্ট্র্যাটেজিক্যালি ডিপ্লয়েড ট্যাঙ্কসগুলো দেখলাম ঠিক মতোই রয়েছে। প্রায় সারা শহরটাই ঘুরে এলাম শাহরিয়ারের কন্ট্রোল রুমে। ওর ঘরে ঢুকতেই দেখি ও কারো সাথে টেলিফোনে কথা বলছে। আমাদের দেখে সংক্ষেপে কথা সেরে জানতে চাইল, কি অবস্থা স্যার, কি বুঝছেন? আমরা ঘুরে ফিরে যা দেখেছি তাই বললাম। শাহরিয়ার জানালো, তার খবরও প্রায় একই রকম, তবে সাভারের বুস্টার স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অজানা কারণে। ফলে রেডিও স্টেশন থেকে কোনো কিছু প্রচার করা সম্ভব হচ্ছে না। টিভির প্রচারণাও একই কারণে সম্ভব নয়। তাকে আমরা জানালাম, আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করার চেষ্টায়। নিজেদের মধ্যে যে কোনো প্রকার সংঘর্ষ বন্ধ করতেই হবে, যে কোনো উপায়ে, যাতে করে প্রতিবেশী রাষ্ট্র কোনো প্রকার হস্তক্ষেপের সুযোগ না পায়। শাহরিয়ার আরও জানিয়েছিল, অনেক চেষ্টা করেও জেনারেল জিয়ার সাথে সে যোগাযোগ করতে সক্ষম হয়নি। শাহরিয়ারের ওখানে যাবার আগেই সেনাটাঙ্গরে আমার প্রিয় মেঝো ফুপুর বাসায় গিয়েছিলাম কতগুলো বিশেষ জরুরি টেলিফোন কল সেরে নেবার জন্য। তাদের ফোনটা খারাপ ছিল, কিন্তু ইমান আলী ফুপা পাশেই তার এক কলিগের বাসা থেকে ফোন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারা অত্যন্ত আন্তরিকতার সাথেই আমাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। সেখান থেকে বিভিন্ন ইউনিটের সেনা পরিষদের সাথে যোগাযোগ করে বুঝলাম তারা প্রায় সবাই অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানে না। তাদের সংক্ষেপে প্রতি বিপ্লবী অভ্যুত্থানের আশঙ্কার কথা জানিয়ে অবস্থার গতি প্রকৃতি সম্পর্কে সচেতন থাকার এবং সবকিছু পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়ে জেনারেল জিয়ার বাসায় ফোন করে বুঝতে পারলাম তার বাসায় টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছে। দেশের অন্যান্য ক্যান্টনমেন্টের সাথেও যোগাযোগ করছিলাম সেই বাসা থেকেই। যোগাযোগের পর বুঝতে পারলাম ঘটনাটা ঘটানো হচ্ছে অতি সীমিত পরিসরে ঢাকা ভিত্তিক। এতে আত্মবিশ্বাস বেড়ে গেল, নিশ্চয়ই রক্তপাত এড়ানো সম্ভব হবে। শাহরিয়ারের ওখান থেকে বেরিয়ে সোজা চললাম ক্যান্টনমেন্টের দিকে।
এয়ারপোর্ট ছাড়িয়ে একটু এগুতেই 2 ট্রাক সৈনিক দেখতে পেলাম মাউন্টেড অবস্থায়। কাছে যেতেই দেখলাম তারা চতুর্থ ইস্ট বেঙ্গলের। কন্টিজেন্ট কমান্ডারকে জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কেন? জবাবে সুবেদার সাহেব সেলুট করে জানালো, আগামীকাল আওয়ামী লীগের প্রশাসন বের হবার সম্ভাবনা আছে, তাই হুকুম দেওয়া হয়েছে তাদের এয়ারপোর্ট এলাকায় ডিপ্লয়েড থাকতে হবে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। তার জবাব শুনে বুঝতে পারলাম খালেদ চক্র ট্রুপসদের কাছে প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কিছুই বলেনি সৈনিকদের সমর্থন না পাওয়ার ভয়ে। তাই মিথ্যার আশ্রয় নিয়ে ব্রিগেড কমান্ডার সাফায়েত তার অধীনস্থ চতুর্থ বেঙ্গলকে চতুরতার সাথে মোতায়েন করেছে জাস্ট অ্যাজ শো অফ ফোর্স হিসেবে, আমাদের ভয় দেখাবার জন্য। সৈনিকদের কাছে খুলে বলা হয়নি সরকার এবং জিয়া বিরোধী পাল্টা অভ্যুত্থানের কথা। মোশতাক সরকারের বিরুদ্ধে প্রতি বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে জেনারেল জিয়াকে প্রায় বন্দি করা অবস্থায় রাখা হয়েছে, এ কথা বলার মতো সাহস হয়নি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের। কারণ তারা ভালোভাবেই জানতেন এ ধরনের কোনো পদক্ষেপকে কিছুতেই মেনে নেবে না দেশপ্রেমিক সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার ও সৈনিকরা। সবকিছু দেখে শুনে বুঝলাম বর্তমান পরিস্থিতিতে সরাসরি ব্রিগেডিয়ার খালিদ মোশাররফের সাথেও আলোচনা করা সম্ভব। তার বাসাতেই গেলাম প্রথম। বাসায় তাকে পাওয়া গেল না। বাসা থেকে বলা হলো তিনি সেনা সদরে গেছেন। পৌঁছালাম সেনা সদরে। সেখানেও কেউ নেই। সেন্ট্রি, ডিউটি অফিসার ও ক্লার্ক ছাড়া পুরো সেনা সদরটা নিস্তব্ধ। সেখান থেকে গেলাম মেজর হাফিজের বাসায়। হাফিজ বাসায় নেই। ইকবালের খোঁজ করে তাকেও পাওয়া গেল না। এরপর গেলাম কর্নেল সাফায়েত জামিলের বাসায়। সেখান থেকে জানানো হলো তিনি ব্রিগেড হেডকোয়ার্টার্সে গেছেন। সেখান থেকে ব্রিগেড হেডকোয়ার্টার্সে যাবার পথে দেখলাম জেনারেল জিয়ার বাসার সামনে অস্বাভাবিক কিছুই নেই। ডিউটিরত গার্ডসরা তাদের দায়িত্ব পালন করছে। ব্রিগেড হেডকোয়ার্টার্সেও নেই তারা। সেখান থেকে দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টের গেট দিয়ে ঢুকতেই দেখি ট্রুপসরা সেখানে সব স্ট্যান্ড টু বা অবস্থায় পজিশন নিয়ে আছে। এ ধরনের ব্যবস্থা রাখা হয়েছে কেন জানতে চাইলে আমাদের বলা হলো যে সন্ধ্যার পর রাতের আধারে চতুর্থ বেঙ্গল দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টের দিকে তাক করে তাদের আর এবং সৈন্য মোতায়েন করেছে, তাই তারাও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। চতুর্থ বেঙ্গল এবং দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টের পাশাপাশি দুটি ইউনিট, তাদের মধ্যে এ ধরনের উত্তেজনা যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। উত্তেজনা কমানোর জন্য সেনা পরিষদের সদস্যদের সার্বিক অবস্থা বুঝিয়ে তাদের বললাম এই অবস্থায় সতর্ক অবশ্যই থাকতে হবে সবাইকে। আরও জানালাম আমরা ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়েতকে খুঁজছি। ওদের পেলেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে চতুর্থ বেঙ্গলের উস্কানিমূলক কার্যক্রম বন্ধ করার বন্দোবস্ত করব। সেখানেই জানতে পারলাম মহারথীরা সব চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে রয়েছেন। চতুর্থ বেঙ্গলের গেট দিয়ে ঢুকতেই নজর পড়ল সাজ রব। ভীষণ ব্যস্ততা। সৈনিকদের রণরজ সজ্জায় সজ্জিত করে রাখা হয়েছে। কিছু দূর এগোতেই ক্যাপ্টেন কবিরের দেখা পেলাম। একটি SMG কাঁধে ঝুলিয়ে সে এদিক সেদিক ছুটোছুটি করছে। আমাকে দেখে এগিয়ে এলো কবির। তাকে জিজ্ঞেস করলাম, হোয়ার ইজ ব্রিগেডিয়ার খালিদ অ্যান্ড কর্নেল সাফায়েত? দে অল হেয়ার স্যার, জবাব দিল কবির। কবিরের সাথে কথা বলছিলাম এমন সময় ল্যান্সার্স এর ক্যাপ্টেন নাসের এসে উপস্থিত হলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম স্যার বলেই করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিল ক্যাপ্টেন নাসের। কিছুটা অপ্রস্তুত হয়ে করমর্দন করলাম আমি ও নূর। স্যার, মোশতাক এবং জিয়াকে দিয়ে আমাদের কোনো উদ্দেশ্যই সফল করা সম্ভব হবে না। Both of them are self-centered and hypocrite. They are not the right kind of people, sir. তাই আমরা ওদের অপসারণ and I am sure both of you would be definitely with us. ওকে অনেকটা থামিয়ে দিয়েই বললাম, is Brigadier Khaled around? সবাই এখানেই আছেন। মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবাল রয়েছেন এখানে। Nasser, do me a favor. Please find out Hafiz and tell him I would like to talk to him. Okay, sir. আমি এক্ষুনি যাচ্ছি তাকে নিয়ে আসার জন্যে। আপনারা ততক্ষণ অ্যাডজুটেন্ট অফিসে অপেক্ষা করুন বলে চলে গেল নাসের।
অ্যাডজুটেন্টের ঘরে ঢুকে দেখি ইউনিফর্ম পরা অবস্থায় কর্নেল আমিনুল হক বীর উত্তম ও লেফটেন্যান্ট মনিরুল ইসলাম চৌধুরী বিষণ্ণ হয়ে চুপচাপ বসে আছে। কর্নেল আমিনকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার স্যার, আপনাদের এই দশা কেন? হোয়াটস আপ? ইউ মাস্ট বি জোকিং অ্যাট আওয়ার মিজারেবল প্লাইট, ইজন্ট ইট ডালিম? তুমি কি সত্যি বুঝতে পারছো না ইউনিট কমান্ডার এবং অ্যাডজুটেন্ট হয়েও নিজেদের ব্যাটালিয়নেই আমাদের এমন নিষ্ক্রিয় অবস্থায় থাকতে হচ্ছে? তার মানেটা কি? কিছু মনে করবেন না স্যার, আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কে? এমন কিছু যে ঘটতে পারে সেটা তো অজানা ছিল না আপনাদের অনেকেরই। সময় মতো অ্যাকশন না নেবার ব্যর্থতার জন্যই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই নয় কি? আমার প্রশ্নের ইঙ্গিত বুঝে কর্নেল আমিন চুপ করে রইলেন। বস্তুত কর্নেল আমিন ও লেফটেন্যান্ট মুন্নাকে বিশ্বাসযোগ্য মনে না করায় তাদের প্রায় বন্দি অবস্থাতেই রাখা হয়েছে তাদের নিজস্ব ইউনিটেই। খবর পেয়েই হাফিজ এবং ইকবাল এলো, আমাদের নিয়ে গিয়ে বসালো পাশের একটি খালি কামরায়। এ কি করলে হাফিজ? শেষ পর্যন্ত অঘটনটা ঘটিয়েই ছাড়লে। অঘটন বলছো কেন? জিয়া এবং মোশতাকের ঘোরেল মনের পরিচয় পাবার পরও তারা যে আমাদের উদ্দেশ্যাবলী সম্পর্কে মোটেও আন্তরিক নয়, সেটা তোমরা বুঝেও মেনে নিতে পারছো না কেন? বথ অফ দেম আর বিট্রেইং আওয়ার কজ। উল্টো প্রশ্ন করলো হাফিজ। ওদের বাদ দিয়েই এগুতে হবে। আওয়ামী লীগের গড়া সংসদকেও আর কাল বিলম্ব না করে ভেঙে দিতে হবে। এই সঠিক উদ্যোগে বিশেষ করে তোমার, নূর, পাশা, হুদা, রাশেদ, শাহরিয়ারের মাধ্যমে সেনা পরিষদের সমর্থন এবং সহযোগিতা পাবো আশা করছি আমরা। আমি জানি ব্রিগেডিয়ার খালেদ সম্পর্কে তোমাদের যুক্তিসঙ্গত রিজার্ভেশনস আছে, সেগুলোকে আমিও অস্বীকার করছি না, কিন্তু এরপরও ব্রিগেডিয়ার খালেদের চিফ হবার লাইফ লং অ্যাম্বিশন ফুলফিল করে দিলে জিয়ার তুলনায় তাকে দিয়ে মোর এফিশিয়েন্টলি কাজ করানো যাবে। দেখো হাফিজ, আমি স্বীকার আগেও করেছি, এখনো করছি, আশানুরূপভাবে আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের নিরাশ হতে হচ্ছে জেনারেল জিয়া এবং প্রেসিডেন্ট মুশতাকের জন্য। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতারও সৃষ্টি করেছেন তারা, বুঝেই হোক আর না বুঝেই হোক। কিন্তু তাই বলে হঠাৎ করে এ ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করে আর্মির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে অপশক্তিকে সুযোগ করে দিতে হবে টু স্টেজ ব্যাক অ্যান্ড রিভার্স দ্য প্রসেস, সেটা কিছুতেই যুক্তিসঙ্গত হতে পারে না এবং আমাদের কাছেও সেটা গ্রহণযোগ্য নয়। তা যাক, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আমার ধারণা এই সমস্ত ভুল বোঝাবুঝির সময় পার হয়ে গেছে, কারণ যে অঘটন কখনোই সম্ভব হতো না সেটাই ঘটিয়ে বসেছ তোমরা। এই অবস্থায় কোনো রক্তপাতের সূত্রপাত যাতে না ঘটে তার জন্যই আমরা স্বেচ্ছায় ছুটে এসেছি। এখন চলো ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়াতকে সঙ্গী করে নিয়ে সবাই মিলে আলোচনার মাধ্যমে ঠিক করা যাক এই সংকটের রাহুগ্রাস থেকে দেশ ও জাতিকে কি করে উদ্ধার করা যায়। এ বিষয়ে যদি কোনো আপত্তি থাকে তবে সেটাও বলো পরিষ্কার করে, সেক্ষেত্রে আমরা ফিরে যাব, এরপর যা হবার তা হবে। সার্বিক অবস্থার বিশ্লেষণের পর আমার এবং নূরের বিশ্বাস জন্মেছিল আলোচনার প্রস্তাব কিছুতেই না মানা সম্ভব না খালেদ চক্রের কাছে, কারণ তাদের বিশেষ করে হাফিজ এবং ইকবালের অজানা ছিল না ঢাকায় তো বটেই, অন্যান্য সেনানিবাসগুলোতেও সেনা পরিষদের শক্তি ছিল তুলনামূলকভাবে তাদের চেয়ে অনেক বেশি। কি যেন ভাবল হাফিজ, এরপর বলল, ঠিক আছে, তাই হবে, চলো আমাদের সাথে। হাফিজ, আমি, নূর এবং ইকবাল ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরুতেই দেখলাম ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়াত, ব্রিগেডিয়ার মঈন, ক্যাপ্টেন নাসের, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, কর্নেল রৌফ, কর্নেল মালিক প্রমুখ সবাই অফিস ব্লকের সামনে লনে দাঁড়িয়ে আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে। আমরা এগিয়ে যেতেই তারা কথাবার্তা বন্ধ করে দিলেন। আমি ব্রিগেডিয়ার খালেদকে অভিবাদন জানাতেই তিনি হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠলেন, আরে এসো এসো, ওয়েলকাম, আমি জানতাম তোমরা দুজন আসবেই। তার কথা শেষ হতেই বললাম, শেষটায় অঘটনটা ঘটিয়েই ছাড়লেন। হোয়াট ডু ইউ মিন? ইটস নট মাই ডুইং। বিলিভ মি ডালিম, ইট ইজ দেয়ার্স ডুইং। These young officers, they think Jia can't deliver. They also think he will do nothing to achieve the goals of the 15th August revolution. At the same time, he is also totally
capable to protect the interest of the armed force. Therefore, they want a change. বুঝতে পারলাম স্যার। জেনারেল জিয়ার জায়গায় বসে সেই যোগ্য নেতৃত্ব দেবার জন্যই এই সংকট সৃষ্টি করেছেন অথবা করানো হয়েছে। নো নো নো, নট অ্যাট অল। I don't want to be the chief. Believe me, I have no such ambition. ছেলেরা আমাকে ডেকে নিয়ে এসেছে, তাই আমি এসেছি। দ্যাটস ইট। কথার মাঝেই কে একজন বলে উঠল, উই ডোন্ট মাইন্ড টু অ্যাকসেপ্ট ব্রিগেডিয়ার খালেদস লিডারশিপ। কাম অন, কিপ কুইট। ব্রিগেডিয়ার খালেদ সেই কণ্ঠকে চুপ করিয়ে দিলেন। যাক স্যার, এ বিষয় নিয়ে কথা বাড়াবার সময় এটা নয়। এতে কোনো লাভও নেই। আমি ও নূর এসেছি কোনো প্রকার রক্তক্ষয়ী সংঘর্ষ যাতে না শুরু হয় সেটা নিশ্চিত করতে আলাপ আলোচনার মাধ্যমে। রশিদ এবং ফারুককে বলে এসেছি, আপনাদের সাথে আমাদের আলোচনার ফলাফল জানার আগ পর্যন্ত বঙ্গভবনের নিয়ন্ত্রণাধীন ট্যাঙ্ক কিংবা ট্রুপস এর কোনো মুভমেন্ট করা হবে না। এখন বলেন, আলোচনায় আপনারা রাজি আছেন কিনা? আমার কথার ধরনে তারা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে আবার খোঁজার চেষ্টা করছিলেন সবাই। ব্রিগেডিয়ার খালেদের ঠিক পাশেই দাঁড়িয়েছিল হাফিজ। সে নিচু স্বরে ব্রিগেডিয়ার খালেদকে কিছু বলল। হাফিজের কথা শুনে ব্রিগেডিয়ার খালেদ বললেন, তোমাদের আলোচনার প্রস্তাব মেনে নিলাম আমরা, আলোচনা হবে। কিন্তু আসার পথে দেখলাম এয়ারপোর্টের কাছে কিছু সৈন্য মোতায়েন করা হয়েছে। অবশ্য তাদের যে কথা বলে ডিপ্লয় করা হয়েছে তার সাথে আপনাদের কার্যকলাপ সঙ্গতিহীন। যাক, সেটা অন্য বিষয়। কিন্তু চতুর্থ বেঙ্গলের উস্কানিমূলক ডিপ্লয়মেন্টকে কেন্দ্র করে দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টের যে ভয়ঙ্কর উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটা প্রশমিত না করলে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে, আর সেটা ঘটলে আমাদের আলোচনার কোনো সুযোগই থাকবে না। তাই আমার অনুরোধ, খালেদ ভাই, আপনি আলোচনায় বসার আগে চতুর্থ বেঙ্গলকে নির্দেশ দেন অবিলম্বে স্ট্যান্ড ডাউন করার। আমার কথার গুরুত্ব অনুধাবন করে ব্রিগেডিয়ার খালেদ কর্নেল সাফায়াতকে নির্দেশ দিলেন চতুর্থ বেঙ্গলকে স্ট্যান্ড ডাউন করানোর জন্য। কর্নেল সাফায়াত চলে গেলেন নির্দেশ কার্যকরী করতে। ঐতিহাসিক এনকাউন্টার। অবাঞ্ছিত পরিস্থিতির অবসান ঘটানোর জন্য কি করা প্রয়োজন সেটা ঠিক করার জন্য আমি আলোচনার প্রস্তাব দেই। আমার প্রস্তাব গৃহীত হয়। আমরা সবাই চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসারের অফিসে আলোচনায় বসি। আমরা সবাই গিয়ে বসলাম কমান্ডিং অফিসারের রুমে। প্রথমেই আমি জানতে চাইলাম জেনারেল জিয়ার সম্পর্কে। ব্রিগেডিয়ার খালেদ জানালেন তিনি তার বাসাতেই আছেন এবং ভালোই আছেন। তার নিরাপত্তা এবং দেখাশোনার জন্য কিছু অতিরিক্ত সৈনিককে তার বাসার কাছে অবস্থান নিতে বলা হয়েছে এবং কাউকে তার সাথে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না সাময়িকভাবে। এর বেশি কিছুই নয়। তার মানে হলো তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং এই কথাটাও সৈনিকদের জানাবার সাহস হয়নি খালেদ চক্রের। আলোচনার আগেই জেনারেল জিয়ার ব্যাপারে একটা বোঝাপড়া করে নিতে হবে। আমি সোজা ব্রিগেডিয়ার খালেদকে বললাম, স্যার, কোনো আলোচনায় বসার আগে একটি বিষয় আপনাকে পরিষ্কার করে দিতে চাই। জেনারেল জিয়ার সাথে এ পর্যন্ত যা করা হয়েছে এর বেশি কিছু করা হলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে ইউ হ্যাভ টু গিভ মি ইউর এক্সপ্লিসিট অ্যাসুরেন্স। বুদ্ধিমান লোক ব্রিগেডিয়ার খালেদ। তিনি ঠিকই বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাচ্ছি। কোনো সময় না নিয়েই তিনি জবাব দিলেন, বি রেস্ট অ্যাসিউর্ড। No harm would be done to him. At the most, he may be removed as the chief of army staff, that's all. Nothing more than that. আলোচনা শুরু হলো। একদিকে আমি ও নূর, অন্যদিকে ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্বে ওদের তরফের উপস্থিত প্রায় সবাই। শুরুতেই আমি সরাসরি প্রশ্ন রাখলাম, দেশে একটি জনপ্রিয় সরকার থাকতে এ ধরনের একটি সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্য কি? আমার প্রশ্নে উপস্থিত সবাই কেমন যেন থমকে গেলেন। মনে মনে সবাই প্রশ্নের উপযুক্ত জবাব খুঁজে পেতে চেষ্টা করছিলেন। নিঃশব্দতা ভঙ্গ করে কর্নেল সাফায়াত বলে উঠলেন, উই ওয়ান্ট টু ডিসমিস দ্য মুস্তাক গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট পার্লামেন্ট বিকজ দ্য প্রেজেন্ট পার্লামেন্ট ইজ দ্য পার্লামেন্ট অফ আওয়ামী বাকশাল।
জবাবে আমি জিজ্ঞেস করলাম, তারপর? উই ডোন্ট ওয়ান্ট জেনারেল জিয়া টু রিমেইন অ্যাজ আওয়ার চিফ। দেশ চালাবেকে প্রশ্ন করলাম। উই শেল ফ্রম এ রেভলিউশনারি কাউন্সিল, ক্যাপ্টেন ইকবাল জবাব দিল। কর্নেল সাফায়েত আবার বলে উঠলেন, খন্দকার মোশতাক উইল হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য চিফ জাস্টিস। ব্রিগেডিয়ার খালিদ ভিন্নমত প্রকাশ করলেন। Continuation must be maintained and therefore খন্দকার মোশতাক will remain as the president but 3 chiefs must be removed. বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। কোনো নির্দিষ্ট ব্লুপ্রিন্ট ছাড়াই অঘটন ঘটিয়ে বসেছেন তারা। কোনো পরিষ্কার পরিকল্পনা কিংবা মতানৈক্য কোনোটাই নেই ব্রিগেডিয়ার খালেদ চক্রের। আলোচনা চলছে, হঠাৎ আকাশে জঙ্গি বিমান ওড়ার বিকট শব্দে সবাই চমকে উঠলাম। আমি ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বলে উঠলাম, স্যার, হোয়াই দ্য মিক্স আর আপ? ফর হেভেন্স শেক, স্টপ দিস প্রভোকেশন অ্যাক্ট, আদারওয়াইজ ইট উড বি সিম্পলি ইম্পসিবল টু হোল্ড ব্যাক কর্নেল ফারুক। হি উইল রোল হিজ ট্যাঙ্কস টুয়ার্ডস দ্য ক্যান্টনমেন্ট। ব্রিগেডিয়ার খালেদ টেলিফোন রিসিভার উঠিয়ে নিয়ে এয়ারফোর্স কন্ট্রোলের সাথে যোগাযোগ করে জানতে পারলেন স্কোয়াড্রন লিডার লিয়াকত নিজের উদ্যোগেই মিগ নিয়ে আকাশে উঠছে। খবরটা জেনে তক্ষুনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে লিয়াকতকে অবিলম্বে নেমে আসার নির্দেশ দিয়ে তাকে চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে আসার জন্য বললেন। রিসিভার নামিয়ে রাখার পরপরই মেস ওয়েটার এসে জানালো প্রাতরাশের বন্দোবস্ত করা হয়েছে। গরম গরম আলু ভাজি, ডালপুরি এবং চায়ের বন্দোবস্ত করা হয়েছে রেজিমেন্টের ফিল্ড মেসে। ব্রিগেডিয়ার খালেদ আমন্ত্রণ জানালেন নাস্তার জন্য। নাস্তা শেষ করে বেরিয়ে এসেছি, হঠাৎ নজরে পড়ল কর্নেল মান্নাফ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন। ব্রিগেডিয়ার বেরিয়ে আসা মাত্র তিনি তার দিকে ত্রস্ত পায়ে এগিয়ে এসে সেলুট করে বললেন, খালেদ, ইউ আর দ্য বস। আই সেলুট ইউ অ্যাজ এ ডিসিপ্লিন সোলজার অ্যান্ড আই এম উইথ ইউ। তার ব্যবহার দেখে ভাবলাম, কি বিচিত্র চরিত্রের মানুষ এই কর্নেল মান্নাফ। 15ই আগস্ট সকালে ঠিক একই কায়দায় তিনি আমাকে একই কথা বলেছিলেন। সেদিন একজন সিনিয়র অফিসার হিসেবে তার ওই ধরনের ব্যবহারে আমি বেশ বিব্রত বোধ করেছিলাম। সামান্য একটা চাকুরির জন্য আত্মসম্মানটাও যারা বিকিয়ে দিয়ে গিরগিটির মতো রূপ পাল্টাতে পারেন, সেই সমস্ত দুর্বল চরিত্রের অফিসারদের পক্ষে কখনোই তাদের অধীনস্থ সহকর্মীদের কাছে থেকে শ্রদ্ধা এবং আনুগত্য লাভ করা সম্ভব নয়। তার ওই ধরনের গায়ে পড়া মোসাহেবিপনা সবার কাছেই হাস্যকর মনে হয়েছিল। ব্রিগেডিয়ার খালেদ তার কথার কোনো জবাব দেবার প্রয়োজনও বোধ করলেন না। মুচকি হেসে আমাদের লক্ষ্য করে বললেন, লেটস গেট ডাউন টু বিজনেস, উই হ্যাভ টু ডিসকাস এ লট। আমরা সবাই আবার গিয়ে বসলাম আলোচনায়। আলোচনা পুনরায় শুরু হওয়ার পর কর্নেল সাব্বি উদ্দিন এসে আলোচনায় শরিক হলেন। তুমি অযৌক্তিকভাবেই সব ঘটনার জন্য আমাকেই দোষারোপ করছো। যা ঘটেছে তার জন্য শুধুমাত্র একা আমি দায়ী নই। জিয়ার বিরুদ্ধে তরুণ অফিসাররা অসন্তুষ্ট। তারা বুঝতে পেরেছে কোনো বিপ্লবের নেতৃত্ব দেবার যোগ্যতা তার নেই। মোশতাক এবং জিয়ার উপর বীতশ্রদ্ধ, তাই তারা এই পদক্ষেপ নিয়েছে এদের বিরুদ্ধে। বলে ব্রিগেডিয়ার খালেদ কর্নেল সাফায়াত, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল, ক্যাপ্টেন নাসের, ক্যাপ্টেন কবির প্রমুখদের দিকে হাত দিয়ে ইশারা করলেন। এদের অনুরোধেই আমাকে এখানে আসতে হয়েছে। বুঝলাম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী চতুর ব্রিগেডিয়ার খালেদ অতি কৌশলে গা বাঁচিয়ে অন্যদের কাঁধে বন্দুক রেখে নিজের উচ্চাভিলাষ চরিতার্থ করার উদ্যোগ নিয়েছেন। মেজর জেনারেল জিয়াকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হয়ে যোগ্য নেতৃত্ব দেওয়ার দায়িত্বটা কি আপনি নেবেন স্যার? আমার প্রশ্নের জবাবে নিজেই সাফাই দেবার জন্য পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি মনে করো চিফ হওয়ার জন্যই আমি এখানে এসেছি? আমি কিছুই মনে করছি না, শুধু জানতে চাইছি আপনাদের আসল উদ্দেশ্যটা কি? কি আপনাদের দাবি দাওয়া? আপনাদের দাবিগুলো পরিষ্কারভাবে জানার পরই তো সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব, তাই নয় কি স্যার? ক্ষমতার লড়াই এবং রক্তপাত বন্ধ করার উদ্দেশ্য তো ছুটে এসেছি আমি ও নূর। ইনশাল্লাহ দেশ ও জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাবই যে কোনো ত্যাগের বিনিময়ে। আমার বক্তব্য শেষ হতেই ল্যান্সার্স এর ক্যাপ্টেন নাসের বলে উঠল, ইয়েস, উই ওয়ান্ট ব্রিগেডিয়ার খালেদ টু বি আওয়ার চিফ। ইয়েস ইয়েস,
উৎসাহী সমর্থন শোনা গেল কিছু তরুণ অফিসারের গলায়। ঠিক সেই সময় ডিউটি অফিসার খবর নিয়ে এলো স্কোয়াড্রন লিডার লিয়াকত এসেছে। ব্রিগেডিয়ার খালেদ ডিউটি অফিসারকে বলল লিয়াকতকে ভেতরে পাঠিয়ে দিতে। লিয়াকত ঘরে ঢুকে সেলুট করতেই ব্রিগেডিয়ার খালেদ জিজ্ঞেস করলেন, হোয়াটস আপ ম্যান, হোয়াই ডিড ইউ টুক অফ? স্যার, I got information that Colonel Farooq had started up his tanks at the Riscos and was moving towards the cantonment. That's why I went up. ডালিম, তুমি বলছো রক্তক্ষরণ বন্ধ করার জন্যই তোমরা এখানে এসেছো, অথচ তোমাদেরই একজন ক্যান্টনমেন্ট আক্রমণের পায়তারা করছে। Isn't a contradiction? How can you justify this? Sir, please have trust on me. Let me check what is happening. I assure, sir, nothing of that kind would have ever happened. বলেই পাশের ঘরে গিয়ে টেলিফোন তুলে নিলাম কর্নেল রশিদের সাথে যোগাযোগের জন্য। ঘরে ঢুকেই দেখি এয়ার ভাইস মার্শাল তোয়াবকে ইতিমধ্যেই ধরে আনা হয়েছে। বিমর্ষ চিত্তে নির্বাক হয়ে বসেছিলেন তিনি। পাশেই নেভাল চিফ রিয়ার অ্যাডমিরাল M.H. খানও বসে আছেন দেখলাম। তারও একই অবস্থা, শঙ্কা উদ্বেগে দুজনেই ফ্যাকাশে হয়ে গেছেন। আমাকে দেখে তারা দুজনেই যেন ধরে প্রাণ ফিরে পেলেন। এয়ার চিফ ত্রস্তে উঠে এসে কাপা গলায় জিজ্ঞেস করলেন, ডালিম, তুমি এখানে? কি হচ্ছে বলো তো? তার প্রশ্নের জবাবে শুধু বললাম, স্যার ঘাবড়াবেন না, টেক ইট ইজি, চুপচাপ বসে দেখেন কি হচ্ছে। টেলিফোন তুলে নিয়ে বঙ্গভবনে কর্নেল রশিদের সাথে যোগাযোগ করলাম। রশিদ, ডালিম বলছি চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্স থেকে। এখানে ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল সাফায়াত, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল এবং অন্যান্য অনেকেরই উপস্থিত রয়েছেন। এয়ার ভাইস মার্শাল তোয়াব এবং রিয়ার অ্যাডমিরাল M.H. খানও আছেন। জেনারেল জিয়াকে তার বাসাতেই রাখা হয়েছে। আমার সাথে নুরু রয়েছে। আলোচনা চলছে। ব্রিগেডিয়ার খালেদের নির্দেশে লিয়াকত মিগ উড়ানো বন্ধ করে এখানে ফিরে এসেছে। তারা অভিযোগ করেছেন কর্নেল ফারুক নাকি তার ট্যাঙ্ক বহর নিয়ে ক্যান্টনমেন্ট আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি খবর সত্যি হয়ে থাকে তবে তাকে এ ধরনের উদ্যোগ নিতে নিষেধ করো। নো ট্যাঙ্কস শুড রোল ডাউন দ্য স্ট্রিট হোয়াটসএভার। ওদের দাবি দেওয়া জেনে নিয়ে আমি আসছি বঙ্গভবনে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ব্রিগেডিয়ার খালিদকে বলেছি রক্তক্ষয়ী সংঘাতের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাবার শানিপূর্ণ উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে আলোচনার জন্যই আমি ও নূর এসেছি। তারা আলোচনার যখন রাজি হয়েছেন এবং আলোচনা চলছে, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট নো প্রভোকেশন অ্যাকশন ইজ ইনিশিয়েটেড ফ্রম আওয়ার সাইড। প্লিজ টক টু ফারুক অ্যান্ড টেল হিম টু রেস্ট্রেইন হিমসেলফ। আমি এক্ষুনি কর্নেল ফারুকের সাথে যোগাযোগ করে তাকে বলছি এ ধরনের কোনো উদ্যোগ না নিতে, জবাব দিল কর্নেল রশিদ। কনফারেন্স রুমে ফিরে এসে ব্রিগেডিয়ার খালিদকে উদ্দেশ্য করে বললাম, ডোন্ট ওয়ারি স্যার, কর্নেল ফারুক উইল নট মুভ হিজ ট্যাঙ্কস। আমার কথা শোনার পর ব্রিগেডিয়ার খালিদ তাদেরই একজনকে জিজ্ঞেস করলেন, হোয়ার ইজ এয়ার ভাইস মার্শাল তোয়াব? হি ইজ হেয়ার স্যার, জবাব দিল অফিসার। ব্রিং হিম ইন, নির্দেশ দিল ব্রিগেডিয়ার খালেদ। এভিএম তোয়াবকে নিয়ে আসা হলো কনফারেন্স রুমে। ভেতরে ঢুকে সবাইকে দেখে তিনি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ওয়েল খালেদ, উড ইউ প্লিজ টেল মি হোয়াই দ্য এয়ার চিফ হ্যাজ বিন ব্রট হেয়ার ইন সাচ এ ডিসগ্রেসফুল ওয়ে? হোয়াটস হ্যাপেনিং? হোয়ার ডু আই স্ট্যান্ড? অ্যাম আই স্টিল দ্য চিফ? তার কথা শেষ না হতেই ক্রোধে চেয়ার ছেড়ে উঠে গর্জে উঠল স্কোয়াড্রন লিডার লিয়াকত। শাট আপ ইউ! ইউ আর নো মোর দ্য চিফ। আই হ্যাভ টেকেন ওভার দ্য কমান্ড অব দ্য এয়ারফোর্স। লিয়াকতের কথার ধরনে স্লিপিং স্যুট পরিহিত এভিএম তোয়াব কুকুরে গিয়ে বসে পড়লেন খালি একটা চেয়ারে। মেক হিম সিট ইন সাম আদার প্লেস, বললেন ব্রিগেডিয়ার খালেদ। তার আদেশে জনাব তোয়াবকে আবার পাশের ঘরে নিয়ে যাওয়া হলো। এই ড্রামার পর আবার আমাদের আলোচনা শুরু হলো। ব্রিগেডিয়ার খালেদ বললেন, ডালিম, আমাদের 4টি দাবি আছে। 1. খন্দকার মোশতাকি প্রেসিডেন্ট থাকবেন। 2.
বর্তমানে তিনি চিফ অফ স্টাফকে অব্যাহতি দিয়ে তাদের জায়গায় গ্রহণযোগ্য নতুন চিফ অফ স্টাফ নিয়োগ করতে হবে আর্মি, এয়ারফোর্স এবং নেভিতে। 3. আর্মিতে চেইন অফ কমান্ড রি-এস্টাবলিশ করতে হবে। বঙ্গভবন এবং শহরে ডিপ্লয়েড সমস্ত ট্রুপস এবং ট্যাঙ্কস ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে আসতে হবে। 4. বাকশালী শাসনতন্ত্র বাতিল ঘোষণা করে বর্তমানের সংসদ ভেঙে দিতে হবে। বহুদলীয় নির্বাচনের পর নির্বাচিত গণপ্রতিনিধিরা নতুন শাসনতন্ত্র প্রণয়ন করবেন। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দেশ পরিচালিত হবে সামরিক শাসনের মাধ্যমে। বুঝতে পারলাম বর্তমানে জনগণের মানসিকতা এবং গ্রহণযোগ্যতার কথা চিন্তা করেই দাবিগুলো নির্ধারণ করা হয়েছে। অত্যন্ত চতুরতার সাথে সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে ক্রমান্বয়ে বর্তমান রাজনৈতিক ধারাকে উল্টে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার পরিকল্পনা আঁটা হয়েছে। এ ধরনের সূক্ষ্ম পরিকল্পনা শুধুমাত্র ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের কাজ নয়, এবং এর পেছনে যে অজানা চাণক্যরা রয়েছেন সেটা বুঝতে মোটেই কষ্ট হলো না আমার। যাই হোক, সব শুনে আমি বললাম, ঠিক আছে খালেদ ভাই, প্রেসিডেন্টের সাথে আপনাদের দাবিগুলো নিয়ে আলোচনা করার জন্য চলুন, তবে বঙ্গভবনে যাওয়া যাক। আমার প্রস্তাবে ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যান্যরা কেন জানি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে কর্নেল সাফায়াত ব্রিগেডিয়ার খালেদের হয়ে জবাব দিলেন, ব্রিগেডিয়ার খালেদ বঙ্গভবনে যাবেন না, তার প্রতিনিধি পাঠানো হবে। জবাব শুনে রসিকতার ছলে ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম, আমরা তো নিজেরাই ছুটে এসেছি, আপনারা আমাদের সাথে কোনো আলোচনা করতে আদৌ রাজি হবেন কিনা সে বিষয়েও আমরা নিশ্চিত ছিলাম না, তবু এসেছি। আপনাদের সাথে বসে আলোচনা করতে আমাদের তো কোনো ভয় হচ্ছে না, সেক্ষেত্রে আপনি প্রতিনিধি পাঠাতে চাচ্ছেন কেন? নিজেই চলুন না আমাদের সাথে, ভয় পাচ্ছেন নাকি স্যার? ফর হেভেন্স সেক হ্যাভ এ হার্ট। We must have mutual trust and confidence, and that is the only basis on which we shall succeed to find out a way to salvage the nation from this uncalled for crisis. Don't you agree with me, sir? আমার রসিকতার কোনো জবাব দিলেন না খালেদ ভাই। ঠিক হলো, তাদের তরফের প্রতিনিধি হয়ে কর্নেল মান্নাফ এবং মেজর মালিক যাবেন আমাদের সাথে বঙ্গভবনে। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমাদের দুজনকে সাথে করে আমরা ফিরে এলাম বঙ্গভবনে। আসার পথে দেখলাম রাস্তাঘাটে মানুষজন নির্লিপ্তভাবে চলাফেরা করছে। স্বাভাবিক অবস্থায় ঢাকা শহর কর্মচঞ্চল হয়ে উঠেছে। স্বাভাবিক অবস্থার আড়ালে কি ভীষণ বিস্ফোরণমুখ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয়ে জনগণ এখন পর্যন্ত বেখবর। অন্যান্য দিনের মতোই আজও তারা বেরিয়ে পড়েছে জীবিকার তাড়নায়। বঙ্গভবন। রাষ্ট্রপতির প্রাসাদ ছিল স্বাভাবিক, রাজকীয় এবং মনোরম। অস্বাভাবিকতা কিংবা আতঙ্কের কিছুই দৃশ্যত চোখে পড়ছিল না। বঙ্গভবনের গেটেই নজরে পড়ল বিডিআরের সশস্ত্র সৈনিকরা পজিশন নিয়ে আছে। মিলিটারি সেক্রেটারির কামরায় কর্নেল মান্নাফ ও মেজর মালিককে বসিয়ে আমি ও নূর গিয়ে ঢুকলাম প্রেসিডেন্টের কামরায়। সেখানে প্রেসিডেন্টের সাথে জেনারেল ওসমানী ও কর্নেল রশিদকে আলাপ্রত অবস্থায় পেলাম। হুদা ব্যস্ত ছিল নোট নেয়ায়। আমরা ঢুকতেই তারা জানতে চাইলেন ক্যান্টনমেন্টের অবস্থা কী। আমি বিস্তারিত সবকিছু খুলে বলে জানালাম ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্বেই ঘটেছে সবকিছু। তাদের সবার তরফ থেকে 4টি দাবি নিয়ে এসেছেন কর্নেল মান্নাফ এবং মেজর মালিক। এরা দুজনেই জেনারেল ওসমানীর কাছে বিশেষভাবে পরিচিত, তাই নাম শুনতেই ক্রোধে ফেটে পড়লেন। হাউ কুড দে গিভ দেয়ার অ্যালিগেন্স টু খালেদ? জবাবে আমি বললাম, স্যার, মানুষের চরিত্র বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তনশীল, এ নিয়ে ভাববার অবকাশ নেই এখন। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে মূল সমস্যা নিয়েই ভাবতে হবে। সবাই আমাদের অভিমত কি সেটা জানতে চাওয়ায় নূর ও আমার পক্ষ থেকে আমি আমাদের অভিমত জানালাম। প্রথমত, আমি মনে করি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের এই পাঁচ কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। সামরিক শক্তির দিক দিয়ে আমরাই বেশি শক্তিশালী। জনগণ এবং সৈনিকরা যখন তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে তখন এই কুদাতা তাদের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। শুধু তাই নয়, তখন তারা এর বিরোধিতা করার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে, কিন্তু
ঠিক এই মুহূর্তে আমাদের তরফ থেকে কোনো প্রকার সামরিক অভিযানের তৎপরতা হবে আত্মঘাতী। তাদের আসল চেহারা উন্মোচিত হওয়ার আগে কোনো প্রকার সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়লে দেশের জনগণ এবং বিভিন্ন সেনানিবাসের সৈনিকরা দ্বিধা বিভক্ত হয়ে পড়বে, ফলে দেশে এক ভয়াবহ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সূচনা ঘটবে। জনগণ এটাকে শুধুমাত্র সামরিক বাহিনীর আভ্যন্তরীণ ক্ষমতার লড়াই হিসেবে বিবেচনা করে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে সবকিছু থেকে নিজেদের দূরে সরিয়েও রাখতে পারে। এই দুই ধরনের অবস্থারই পূর্ণ সুযোগ নেবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। শান্তি প্রতিষ্ঠাকারী ত্রাণদাতা হিসেবে প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করে দেশকে আবার নিয়ে যাবে আগস্ট বিপ্লবের পূর্বাবস্থায়। জনগণের কিছু বোঝার আগেই এ ধরনের সুযোগ সৃষ্টি করে দেয়া কিছুতেই যুক্তিসঙ্গত হবে না। পক্ষান্তরে আমরা যদি এই সময় কোনো প্রকার দ্বন্দ্বে না গিয়ে বোঝাপড়ার মাধ্যমে সরে দাঁড়াই, তবে আমার বিশ্বাস অতি অল্প সময়ের মধ্যেই খালেদ চক্রের নিজস্ব কীর্তিকলাপের মাধ্যমেই খসে পড়বে তাদের মুখোশ। ফলে দেশবাসী এবং সেনাবাহিনীর সদস্যরা জানতে পারবে তাদের আসল পরিচয়। সবাই যখন পরিষ্কারভাবে বুঝতে পারবে যে পরাজিত আওয়ামী বাকশালী স্বৈরশাসন এবং ভারতীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার বিনিময়ে ব্রিগেডিয়ার খালেদ তার উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য তাদের উস্কানি এবং মদদ নিয়েই পাল্টা অভ্যুত্থান ঘটিয়েছেন, তখন যদি তিনি বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা হয় খালেদ চক্রের বিরুদ্ধে, তবে সেই উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন ও সমর্থন জানাবে দেশবাসী। ঠিক একইভাবে যেমনটি তারা জানিয়েছিল 15ই আগস্ট বিপ্লবকে। সেক্ষেত্রে জাতীয় বেইমান ও তাদের বিদেশি প্রভুদের যে কোনো হুমকির মোকাবেলায় জাতীয়তাবাদী চেতনার উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের সাথে একাত্মতা প্রকাশ করবে জাগ্রত জনতা। সিপাহী জনতার ঐক্যের পরিপ্রেক্ষিতে কোনো ষড়যন্ত্রই কার্যকরী সম্ভব হবে না কারো পক্ষে, যেমনটি হয়নি আগস্ট বিপ্লবের পর। দ্বিতীয়ত, আমি মনে করি জাতিকে ধোঁকা দেবার জন্য কৌশল হিসেবে ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীরা প্রেসিডেন্ট মোশতাককে সামনে রেখে আমাদের নিয়োজিত চিফ অফ স্টাফদের অপসারণ করে সমস্ত সামরিক বাহিনীর উপর তাদের নিয়ন্ত্রণ কায়েম করার হীন প্রচেষ্টা করছে। প্রেসিডেন্টকে দিয়ে এই কাজটি হাসিল করার পর অতি সহজেই তাকে সরিয়ে তাদের রাজনৈতিক দোসরদের ক্ষমতায় পুনর্বহাল করবে তারা। তাই আমি মনে করি জাতীয় বেইমানদের নীল নকশা বাস্তবায়নে প্রেসিডেন্ট মোশতাকের কোনরূপ ভূমিকা রাখা যুক্তিসঙ্গত হবে না। যদি রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাকে পালন করতেই হয়, তবে সেটা তাকে করতে হবে আগস্ট বিপ্লবের চেতনার আলোকেই, তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখেই, ব্রিগেডিয়ার খালেদ চক্রের হাতে ক্রিয়ানক হয়ে নয়। আমার মনে হয় এ বিষয়ে ব্রিগেডিয়ার খালেদ চক্রকে পরিষ্কার করে বলে দেওয়া উচিত। তারা যদি প্রেসিডেন্টের শর্ত মেনে নিতে রাজি না হয়, সেক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রেসিডেন্টের ছেড়ে দেয়াই উচিত হবে বলে মনে করি আমি। আমার বক্তব্যের আলোকে রুদ্ধদ্বার অবস্থায় আমাদের কিছুক্ষণ আলোচনা হলো। আমার যুক্তি মেনে নিয়ে সবাই একমত হলেন এই মুহূর্তে কোনরূপ সামরিক সংঘর্ষে যাওয়া ঠিক হবে না। ব্রিগেডিয়ার খালেদ চক্রের প্রতিনিধিদের কি বলা হবে সেটাও ঠিক করে নেওয়া হলো। একজন পাকা স্টেটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করলেন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ। প্রতিনিধিদের মুখোমুখি অত্যন্ত সাহসী ভূমিকা রাখলেন তিনি। অতি কঠোর এবং যথোপযুক্ত উত্তর দিয়েছিলেন তার নিজস্ব চরিত্রের সাথে সামঞ্জস্য রেখে। আমাদের আলোচনার পর কর্নেল মান্নাফ এবং মেজর মালিককে ডেকে পাঠানো হলো প্রেসিডেন্টের অফিস কক্ষে। তারা দুজনেই কামরায় ঢুকে প্রেসিডেন্টকে সেলুট করে দাঁড়ালো। ভাব গম্ভীর পরিবেশ। আমরাও রয়েছি একপাশে। প্রেসিডেন্ট মোশতাক জানতে চাইলেন, বলো তোমাদের কি বলার আছে। কর্নেল মান্নাফ ব্রিগেডিয়ার খালেদের তরফের দাবিগুলো একটা একটা করে ব্যক্ত করে প্রেসিডেন্টের জবাব জানতে চাইলেন। সব শুনে খন্দকার মোশতাক ধীর স্থিরভাবে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দৃঢ়তার সাথে বললেন, Well, I have heard you patiently. Go back and tell the people at the cantonment if they want me to continue as the president, then I shall execute my responsibilities at my own terms for the best interest of the nation and the country. I'm not at all prepared to remain as the head of state and government to be
dictated by some brigadier. Before anything, I want the chain of command be restored immediately, and Khalid should allow my three chief of staffs to come over to Bongo Bhavan without any further delay. Khalid should also withdraw the troops from the relay station so that the national radio and TV can resume normal broadcasting at the soonest possible time. My priority at this time is to bring back normalcy in the country. আমার নির্দেশ যদি খালিদ মানতে রাজি না হয় তবে তাকে বলবে হি শুড কাম ওভার টু বঙ্গভবন অ্যান্ড টেক ওভার দ্য কান্ট্রি অ্যান্ড ডু হোয়াট এভার হি ফিলস লাইক। আমি একটা রিক্সা ডাইকা আগামসে লাইনে জামুগা। ফিরে গেলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে। রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষ করে আমরা ফিরলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে। ব্রিগেডিয়ার খালেদ চাইছিলেন আমরাও তার সাথে যোগ দেই। প্রেসিডেন্টের জবাব শোনার পর কর্নেল মান্নাফ এবং মেজর মালিকের সঙ্গে ফিরে এলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে। ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যান্য সবাই আমাদের ফিরে আসার প্রতীক্ষায় উদ্গ্রীব হয়েছিলেন। কর্নেল মান্নাফ সবার উপস্থিতিতে প্রেসিডেন্টের বক্তব্য হুবহু তুলে ধরলেন। প্রেসিডেন্টের বক্তব্য শুনে ব্রিগেডিয়ার খালেদ বিমর্ষ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন খন্দকার মোশতাকের কাঁধে বন্দুক রেখে তার অভিসন্ধি হাসিল করা সম্ভব হবে না। ব্রিগেডিয়ার খালেদের চাল যে করেই হোক না কেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী জনাব মোশতাক ধরে ফেলেছেন এবং তাই তিনি তার ফাঁদে পা দিতে অস্বীকার করেছেন। মুহূর্তে চাপা আক্রোশে ফেটে পড়ল সবাই। কর্নেল সাফায়েত ক্ষোভে বলে উঠলেন, হাউ ডেয়ার হি স্পিক লাইক দ্যাট। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ব্রিগেডিয়ার খালেদ বলে উঠলেন, অল রাইট, উই শ্যাল সি। বলেই কর্নেল সাফায়াত, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, ব্রিগেডিয়ার মঈন, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল, স্কোয়াড্রন লিয়াকত, কর্নেল রৌফ, মেজর মালিক প্রমুখকে সঙ্গে করে বেরিয়ে গিয়ে পাশের রুমে রুদ্ধদ্বার আলোচনায় বসলেন। খালেদ চক্রের মূল সমস্যা ছিল সেনা পরিষদের সাংগঠনিক শক্তি, সাধারণ সৈনিকদের মধ্যে জেনারেল জিয়ার এবং জাতীয় পরিসরে মোশতাক সরকারের জনপ্রিয়তা। আমাদের সমস্যা ছিল খালেদ চক্রের বাকশালপন্থী চেহারা উন্মোচিত না হওয়া পর্যন্ত বৃহত্তর জাতীয় স্বার্থে 25 বছর মেয়াদী চুক্তির আওতায় ভারতীয় প্রত্যক্ষ হস্তক্ষেপের সুযোগ না করে দেয়া। মিনিট 20 পর তারা ফিরে এলেন নিজেদের মাঝে আলাপ আলোচনা শেষ করে। ডালিম, খন্দকার মোশতাক যখন আমাদের দাবিগুলো মেনে নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে রাজি হচ্ছেন না, সেক্ষেত্রে তাকে প্রধান বিচারপতি জাস্টিস সাইমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, বললেন ব্রিগেডিয়ার খালিদ মোশাররফ। জাস্টিস সাইমের কাছে ক্ষমতা হস্তান্তর করাটা হবে সংবিধান বিরোধী। তাছাড়া আইনের মানুষ হয়ে জাস্টিস সাইম কি অসাংবিধানিক এভাবে রাষ্ট্রপতি হতে সম্মত হবেন? জবাবে প্রশ্ন করলাম আমি। ওয়েল, যেভাবেই হোক না কেন এই হস্তান্তরকে আইনসম্মত করে নিতে হবে। জাস্টিস সাইমকে রাজি করাবার দায়িত্ব আমার। ব্রিগেডিয়ার খালেদের কথা থেকে আজ করতে অসুবিধা হলো না। কোনো অদৃশ্য সুতার টানে তিনি এ ধরনের সংবিধান বহির্ভূত একটি সমীকরণের প্রচেষ্টা চালাচ্ছেন, কোনো একটা বিশেষ মহলের উদ্দেশ্য হাসিল করার জন্য। এই ব্যাপারে রাষ্ট্রপতির সাথে আলাপ না করে আমরা কিছুই বলতে পারবো না স্যার। আপনি আপনার জনপ্রতিনিধিদের আমাদের সাথে দিয়ে দেন। বঙ্গভবনে ফিরে রাষ্ট্রপতির সাথে আলাপের পর তার জবাব তারা আপনাদের কাছে নিয়ে আসবেন। বেশ, তাই হবে, সম্মত হলেন ব্রিগেডিয়ার খালেদ। ওয়েল স্যার, ইফ দেয়ার ইজ নাথিং এলস ফ্রম ইউর সাইড দেন আই থিঙ্ক উই শুড লিভ নাও, বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সেই ক্ষণে অপ্রত্যাশিতভাবে খালেদ ভাই বললেন, ডালিম, একটা কথা। আমরা জানি তুমি নূর, পাশা, শাহরিয়ার হুদা, রাশেদ, মহিউদ্দিন ও অন্যান্যরা সবাই নিঃস্বার্থ দেশপ্রেমিক। স্বাধীনতা যুদ্ধকাল থেকেই দেশ ও জাতি সম্পর্কে আমাদের ধ্যান ধারণাও প্রায় এক। আমাদের তরফ থেকে আমি পরিষ্কারভাবে বলছি, কর্নেল রশিদ এবং কর্নেল ফারুক ছাড়া কারো বিরুদ্ধেই আমাদের তেমন কোনো অভিযোগ নেই। Rather, we expect your cooperation to fulfill our dreams. I request earnestly, please join us and strengthen our hands
ফর দ্য কজ। ব্রিগেডিয়ার খালেদের কথা শুনে কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। অভাবনীয় প্রত্যাশা। বুঝতে পারছিলাম না তার এ প্রস্তাবের কতটুকু আন্তরিকতা রয়েছে। পাল্টা কুদাতার তাৎপর্য কি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসররা বুঝতে পারছেন না? এটা অসম্ভব। আর সব বুঝে শুনে এ ধরনের প্রস্তাব রাখার মানে হলো এটাও একটি অতি সূক্ষ্ম চাল। প্রেসিডেন্টের মতো আমাদেরও এই রাষ্ট্রবিরোধী চক্রান্তে জড়িয়ে ফেলতে চাইছেন চক্রান্তকারীরা। একটু ভেবে নিয়ে আমি জবাব দিলাম, স্যার, এখন পর্যন্ত নিজেদের সম্পর্কে ভাববার কোনো সময় তো পেলাম না। তাছাড়া ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সবার সাথে আলোচনা করা ছাড়া আমাদের পক্ষে কিছুই বলা সম্ভব নয়। আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে আমাদের কি করা উচিত এবং আমরা কি করব। স্যার, আপনার সপক্ষে যারা রয়েছে তাদের অনেকেই 15ই আগস্টে বৈপ্লবিক অভ্যুত্থানের সময় আমাদের সপক্ষেই ছিল। এ সম্পর্কে আপনিও অবগত রয়েছেন। আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি, জেনারেল জিয়া আমাদের কিংবা আগস্ট বিপ্লবের তথা মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন অথবা সেনাবাহিনীর স্বার্থ রক্ষা করে যোগ্য নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, এর কোনোটাই আমরা যুক্তিসঙ্গত মনে করি না। এ ধরনের অভিযোগ এবং প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করি আমরা। বিনা কারণে তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলিয়ে তার উপর অনাস্থা আনার অজুহাতে এই ধরনের একটা জাতীয় সংকট সৃষ্টি করার উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে না। আপনাদের শক্তি বৃদ্ধি করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শুধু এতটুকুই বলবো, 15ই আগস্টের চেতনা এবং 3রা নভেম্বরের উদ্দেশ্য এক নয়। 15ই আগস্ট এবং 3রা নভেম্বরের ঘটনা কোনোদিনই বাংলাদেশের ইতিহাসে একইভাবে লেখা হবে না। স্বৈরা শাসন ও একনায়কত্বের নাগপাশ এবং বিদেশি প্রভুদের জাতাকল থেকে দেশ ও জাতিকে মুক্ত করে স্বাধীনতার চেতনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাস্তবায়নের পথ খুলে দেবার জন্যই সংঘটিত হয়েছিল 15ই আগস্টের মহান বিপ্লব। আগস্ট বিপ্লবের সফলতা এবং এর প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এক উজ্জ্বল অবিস্মরণীয় মাইলফলক হয়ে চিহ্নিত হবে বাংলাদেশের ইতিহাসে। আপোষহীন সংগ্রামী বাংলাদেশিদের জন্য জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক চেতনার প্রতিভূ হিসেবে চিরভাস্বর হয়ে থাকবে 15ই আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তন এবং পক্ষান্তরে 3রা নভেম্বরের ঘটনা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর জাতীয় স্বার্থবিরোধী চক্রান্তের কালো অধ্যায় হিসেবেই চিহ্নিত হবে ইতিহাসে। জানি আমার এই বক্তব্য ঠিক এই মুহূর্তে আপনাদের কারো কাছেই গ্রহণীয় নয়, কিন্তু অদূর ভবিষ্যতে আমার কথার সত্য মিথ্যা যাচাই করবে। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে সিদ্ধান্তই আমরা গ্রহণ করি সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন। এভাবেই ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীদের সাথে বোঝাপড়া শেষ করে বঙ্গভবনে ফিরে এলাম। সঙ্গে এসেছিলেন তাদের 2 প্রতিনিধি, কর্নেল মান্নাফ এবং মেজর মালেক। পথে নূর আমায় বলল, স্যার, আপনি যেভাবে ব্রিগেডিয়ার খালেদকে কথাগুলো বলছিলেন তাতে আমি কিন্তু বেশ কিছুটা শঙ্কিতই হয়ে উঠেছিলাম। নূরের কথার কোনো জবাব না দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর ভাবছিলাম, যুক্তিসঙ্গত কথাই বলেছে নূর। এতটা খোলাখুলিভাবে ওই ধরনের কথা বলাটা নিঃসন্দেহে ছিল একটা বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজ। কোনো চিন্তা ভাবনা ছাড়াই কথাগুলো বেফাঁস বেরিয়ে এসেছিল মুখ দিয়ে অটোমেটিক্যালি। নিঃস্বার্থভাবে কোনো সঠিক এবং মহৎ উদ্দেশ্য নিয়ে এগুলো প্রয়োজনীয় সাহসিকতা হয়তো বা আল্লাহ তাআলাই জুগিয়ে দেন। বঙ্গভবনে ফিরে এসে প্রেসিডেন্টকে জানালাম চক্রান্তকারীরা জাস্টিস সায়েমের মাধ্যমে ক্ষমতা পুনর্দখলের পরিকল্পনা গ্রহণ করেছে। সব শুনে প্রেসিডেন্ট মুশতাক জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নেবার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এ সিদ্ধান্তের কথা জেনে নিয়ে কর্নেল মান্নাফ এবং মেজর মালেক বঙ্গভবন থেকে ফিরে যান।